নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, তার সাথে সাথে ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলার রয়েছে, ইস্ট বেঙ্গলকে নিয়ে আলোচনা রয়েছে, জাতীয় দল নিয়েও আপডেট শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের বাদবাকি দল, সিনিয়র দলের কথা যদি বাদ রাখি, বাকি দলগুলো কিন্তু সেরা ছন্দে খেলছে। যদি আমরা ইস্ট বেঙ্গলের মহিলা দল নিয়ে কথা বলি, তারা এএফসির মঞ্চে তারা দুর্দান্ত পারফরমেন্স করে নেক্সট রাউন্ডে গেছে, সুপার 12-এ তারা কোয়ালিফাই করেছে। এবং ইস্ট বেঙ্গলের রিজার্ভ টিম যারা সিএফএল খেলছে, তারাও কিন্তু দুর্দান্ত ছন্দে রয়েছে। তোমাদের জানিয়েছিলাম ইস্ট বেঙ্গল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে, এবং সেই মতোই কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ইস্টবেঙ্গল পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করলো। শুধুমাত্র ইস্টবেঙ্গল যে কোয়ালিফাই করেছে সেটা নয়, ইস্টবেঙ্গলের গ্রুপের বাদবাকি দুটো দল সুরুচি আর কলকাতা কাস্টমস খুব সম্ভবত তারাও কোয়ালিফাই করেছে। তো মোহনবাগান সুপার জায়েন্ট ম্যাচ হেরে গিয়েও তারা আশা করছিল যে হয়তো আমরা শেষ পর্যন্ত যেতে পারবো সুপার 6 রাউন্ডে, কিন্তু না, তাদের অভিযান এখানেই শেষ হলো। তারা গ্রুপ পর্ব থেকেই কিন্তু বিদায় নিচ্ছে। তো ইস্টবেঙ্গল সুপার 6-এ কোয়ালিফাই করছে, এবং আগামী সপ্তাহেতেই কিন্তু সুপার 6 নিয়ে আলোচনা হবে যে কী ফরম্যাটে খেলা হবে। আগের বছর পর্যন্ত আমরা দেখেছিলাম যে এই যে পয়েন্টগুলো ছিল, সেই পয়েন্টগুলো পরবর্তী রাউন্ডে ক্যারি ফরওয়ার্ড হতো, কিন্তু সেগুলো খুব সম্ভবত হবে না, একদম 0 পয়েন্ট থেকেই শুরু হবে। তো সুপার 6-এ ইস্টবেঙ্গল কোয়ালিফাই করেছে, এটা তো খুব ভালো কথা। কিন্তু এখনও পর্যন্ত লাস্ট ইয়ার যে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হলো, সেই চ্যাম্পিয়নের কোনো রকম ঘোষণা এলো না, কোনো রকম ট্রফি এলো না, মানে সমস্ত ব্যাপারই কিন্তু কোর্টে গিয়ে পড়ে রয়েছে। আর সেই সমস্ত ব্যাপার মিটবে কবে আমরা কেউ জানি না। এবং এই বছরে সুপার 6 এসে গেল, এবং যেরকমটা মানে কাজ এগোচ্ছে, তো পুজোর আগেই হয়তো সিএফএল শেষ করে দেওয়ার চিন্তাভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে এটা একটা ভালো পরিকল্পনা যে হ্যাঁ, যেই সময়ের মধ্যে সিএফএল চালানো দরকার ছিল সেই সময়ের মধ্যেই সিএফএল কমপ্লিট হচ্ছে। কিন্তু লাস্ট ইয়ারে চ্যাম্পিয়নটাও তো ঘোষণা করা উচিত। এবার অন্তত সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা ইস্টবেঙ্গল সমর্থক বা ফুটবল প্রেমী যারা রয়েছে, তাদের কিন্তু একটুখানি কথা বলা দরকার যে লাস্ট ইয়ারের চ্যাম্পিয়ন ঘোষণা করা হোক। তা না হলে ব্যাপারটা কিন্তু পুরোপুরি ধামাচাপা পড়ে গেছে, সেটা বলেই দিলাম। তো তোমরা একটু সবাই মিলে এই ব্যাপারটাকে নিয়ে কথা বলো, হ্যাশট্যাগ ইউজ করো, তাহলে কিন্তু এই ব্যাপারে সমাধান হয়তো আসতে পারে। তো ইস্ট বেঙ্গল পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই তো করছে। ইস্ট বেঙ্গল দল থেকে বেশ কিছু প্লেয়ার, রিজার্ভ টিম থেকে বেশ কিছু প্লেয়ার দল ছেড়েছে। কিছুদিন আগেই তোমাদের জানিয়েছিলাম মোহাম্মদ রাসাল, সে কিন্তু দল ছেড়ে সে কেরালা সুপার লিগে চলে গেছে। তো সেই জায়গাতে ইস্ট বেঙ্গল কিন্তু আরও বেশ কিছু ডোমেস্টিক সাইনিং রিজার্ভ টিমের জন্য করাতে চলেছে। সেগুলো কিভাবে হবে? সিএফএলে যে সমস্ত প্লেয়াররা ভালো খেলেছে অন্যান্য দলে, সেই সমস্ত দল থেকে বেশ কিছু প্লেয়ারকে ইস্টবেঙ্গল সাইন করানোর জন্য ভাবছে। তো কিছুদিন আগেই তোমাদের জানিয়েছিলাম পুলিশ এসসির প্লেয়ার মোহাম্মদ আমিল নাইম, দুর্দান্ত প্লেয়ার, ইস্টবেঙ্গল মোহনবাগানের বিরুদ্ধে গোল করা এবং পরিশ্রমী প্লেয়ার, বয়স কম, খুবই কিন্তু ভার্সেটাইল প্লেয়ার। তো সেই প্লেয়ারের জন্য কিন্তু আগ্রহ একটা সময় দুটো প্রধান দেখালেও কিন্তু কথাবার্তা বন্ধ হয়ে গিয়েছিল। তো এই আমিল নাইমকে কিছুদিন আগে আবার খেলতেও দেখা গেছে, এবং সেখানে একটা অসাধারণ একটা বাইসাইকেল কিক দিয়ে গোল তার কাছ থেকে দেখতে পেলাম। তো এই মোহাম্মদ আমিল নাইমের ব্যাপারে কিন্তু ইস্টবেঙ্গল পজিটিভভাবে এগোচ্ছে। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে মোহাম্মদ আমিল নাইমকে কিন্তু লাল হলুদ জার্সি গায়ে ইস্টবেঙ্গলের পরবর্তী রাউন্ডে এবং দীর্ঘমেয়াদী চুক্তিতেই হয়তো ইস্টবেঙ্গল সাইন করাবে, সেরকমটাই শোনা যাচ্ছে। এই সাইনিংটা হলে আমি তো বলবো খুবই একটা ভালো সাইনিং, এবং অ্যাটাকিং লাইনে আরও একটা অপশান বাড়বে। কারণ অলরেডি জেসিন এখনও পর্যন্ত ইনজুরি থেকে রিকভারি করছে, তো সেই জায়গায় একজন অ্যাটাকারকে নিয়ে এলে ইস্টবেঙ্গল এক্ষেত্রে লাভবান হবে বলাই যায়। এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি জাতীয় দল নিয়ে কথা বলি, প্রথমেই বয়সভিত্তিক জাতীয় দল নিয়ে কথা বলবো। আজকে ভারতীয় সময় 8:45 থেকে কিন্তু এএফসির আন্ডার 23 এশিয়ান কাপের কোয়ালিফিকেশানের ম্যাচ কিন্তু ইন্ডিয়া খেলবে, মুখোমুখি হবে বাহারিনের সঙ্গে। ম্যাচ লাইভ হবে কি না, লাইভ হওয়ার তো কথা রয়েছে, যদি লাইভ স্ট্রিমিং হয় তো সেটা তোমাদের অবশ্যই আমরা শেয়ার করে দেবো আমাদের সোশ্যাল মিডিয়া পেজে। তাই যারা এখনও আমাদের সোশ্যাল মিডিয়া পেজে জয়েন হওনি, পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক
ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা জয়েন হয়ে যেও। খেলা দেখার ব্যবস্থা হয়ে গেলে সেখানে কিন্তু শেয়ার করে দেবো। তো অবশ্যই এই দলটার দিকে নজর থাকবে, কারণ এই দল থেকে বেশ কিছু ভালো প্লেয়ার অন্যান্য দলে যেতে চলেছে, এরকমটাই খবর বেরিয়ে আসছে। সেই নিয়েও পরবর্তী সময় আপডেট তোমাদের জানিয়ে দেব। এবং এর সাথে সাথে জাতীয় দল শিবিরে কিন্তু বিরাট বড় ধাক্কা সন্দেশ জিংহানকে নিয়ে। তো লাস্ট ম্যাচে সন্দেশ দুর্দান্ত খেলেছে, তার আগের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছিল। তো সেই সন্দেশ কিন্তু লাস্ট ম্যাচে খেলার সময় তোমরা খেয়াল করে দেখেছিলে বারবারই কিন্তু মুখে জলের ঝাপটা দিচ্ছে এবং তার কিন্তু একটু ইনজুরি দেখেই বোঝা যাচ্ছিল। তো সেক্ষেত্রে একদম এটা অফিসিয়াল হয়ে গেছে, সন্দেশ জিংহানের কিন্তু বেশ ভালো রকমই ইনজুরি লেগেছে। খুব সম্ভবত তার চোয়াল ভেঙে গেছে বলেই শোনা যাচ্ছে, যদিও সেটা আমরা বলছি না যে সেইটাই হয়েছে, কারণ সেরকম অফিসিয়াল আপডেট এলেই সেটা বলা যাবে। সেই কারণে কিন্তু তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। আনোয়ার আলী আর সন্দেশ জিংহানের সেই যে দুর্দান্ত ডিফেন্স লাইনের জুটি, সেই জুটিটাকে কিন্তু আমরা মিস করব। দুর্দান্ত পারফরমেন্স দুটো ম্যাচে এই দুজন মিলে করেছে। তো সেই জায়গাতে কিন্তু খালেদ জামিলকে আবার নতুন করে পরিকল্পনা সাজাতে হবে এবং এটা কিন্তু একটা বিরাট বড় জাতীয় দলের জন্য ধাক্কা, কারণ আগামীকালই কিন্তু আমাদের জাতীয় দল গুরুত্বপূর্ণ ম্যাচটা খেলবে। তারা কিন্তু আফগানিস্তানের মুখোমুখি হবে এবং এই মুহূর্তে ইরান তো পরবর্তী রাউন্ডে যাচ্ছে, এটা একদম পাকা। কিন্তু তাজিকিস্তানের বিরুদ্ধে হেড টু হেডের রেকর্ডে ইন্ডিয়া এগিয়ে থাকার জন্য পয়েন্ট টেবিলে 2 নম্বর পজিশনে রয়েছে। আফগানিস্তানকে হারিয়ে দিলে ইন্ডিয়াও কিন্তু 3rd প্লেস দল হিসাবে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে। তো এটা কিন্তু ইন্ডিয়া টিমের জন্য ভালো খবর, কিন্তু সন্দেশ জিংহানে ছিটকে যাওয়াটা বিরাট বড় ধাক্কা, সেটা বলতেই হয়। তো এর সাথে সাথে যদি আমরা একটুখানি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, প্রথমেই একজন ভারতীয় ডিফেন্ডারকে নিয়ে কথা বলবো। মাত্র তার 24 বছর বয়স, সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার নরেন্দ্র গেহলট, যে কিন্তু ওড়িশা এফসির সঙ্গে যুক্ত ছিল। তার কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। শুধুমাত্র সেন্টার ব্যাক নয়, তাছাড়া দুটো সাইড ব্যাক পজিশনেও খেলতে পারে। এর আগে কিন্তু জামশেদপুর এফসির হয়ে তাকে আমরা লিগ শিল্ড জিততে দেখেছিলাম এবং ওড়িশা এফসির হয়েও কিন্তু সুপার কাপ চ্যাম্পিয়ন হতে দেখেছি। আইএসএলের মঞ্চে তার 63টা ম্যাচ খেলা হয়ে গেছে। দুর্দান্ত প্লেয়ার। তো ফ্রি প্লেয়ার হিসাবে কিন্তু তাকে নেবার ব্যাপারে আইএসএলের বেশ কিছু দল কথাবার্তা চালাচ্ছে এবং এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট বেরিয়ে আসছে, মুম্বাই সিটি এফসি কিন্তু তার ব্যাপারে কথাবার্তা অনেক দূর পর্যন্ত এগিয়ে ফেলেছে। সব কিছু ঠিকঠাক থাকলে মুম্বাই সিটি এফসি জার্সি পড়তে চলেছে নরেন্দ্র গেহলট, এটুকু বলাই যায়। এবার বাদবাকিটা অফিসিয়াল হয়ে গেলে তোমাদের জানিয়ে দেবো এবং শেষ মুহূর্তে অন্য কোনো দলও যদি ঝাঁপিয়ে এই প্লেয়ারকে সাইন করায়, সেই আপডেট এলেও তোমাদের সঙ্গে পরবর্তী সময় অবশ্যই শেয়ার করে দেব। এবং এর সাথে সাথে একজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো, ব্রাজিলিয়ান প্লেয়ার, 27 বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার ডি গোল, যাকে কিন্তু নামধারীর হয়ে এই বছরে আমরা দেখলাম ডুরান্ড কাপে 3টে ম্যাচে 2টো গোল 1টা অ্যাসিস্ট করতে। খুবই ট্যালেন্টেড প্লেয়ার, নামধারীর হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে। তো এই প্লেয়ারকে কিন্তু আইএসএলের বেশ কিছু দল একদম পছন্দ করেছে তার খেলা দেখে এবং নামধারীর হয়ে 22টা ম্যাচে তার যদি গোল এবং অ্যাসিস্ট নিয়ে কথা বলি, 14টা গোল 5টা অ্যাসিস্ট রয়েছে। তো তাকে নেবার ব্যাপারে বেশ কিছু দল অ্যাপ্রোচ করছে। এবার যেহেতু ট্রান্সফার উইন্ডো ক্লোজ হয়ে গেছে, তো সেক্ষেত্রে তাকে কিভাবে নেওয়া যায়, তো এরকমটাও শোনা যাচ্ছে নামধারীর সঙ্গে কন্ট্যাক্ট টার্মিনেট করে অ্যাজ এ ফ্রি প্লেয়ার অপশান হিসাবে কিন্তু যে কোনো দল তাকে সাইন করাতে পারে। খুবই ভালো প্লেয়ার সেটুকু বলাই যায় এবং ইস্টবেঙ্গলেরও কিন্তু একটা সময় পছন্দ ছিল, বিশেষত অস্কারের পছন্দ ছিল এই ব্রাজিলিয়ান ডি গোল। তো যদি ইস্টবেঙ্গলের জার্সিও পরে ডি গোল, খারাপ অপশান হবে না। খুবই ভালো কোয়ালিটির প্লেয়ার আমরা দেখেছি এবং গোল করতে পারে। পারফেক্ট বক্স স্ট্রাইকার বলতে যেটা বোঝায় সেটা কিন্তু এই ডি গোল। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করা ছিল তোমাদের সঙ্গে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।